মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট দিতে হবে। আমি আগেই বলেছি, আমরা সংরক্ষিত আসনের নারীরা আমরা এখানকার সবচেয়ে স্নেহের এবং আমাদের অধিকারও অনেক বেশি। মাননীয় সদস্য, আপনার সময় শেষ। আমি আপনাকে আরো 3 মিনিট বাড়িয়ে দিলাম। আলোচনায় অংশগ্রহণ করবেন মহিলা আসন নম্বর 346 মাহমুদা আলম মিতু। মাহমুদা আলম মিতু, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, প্রথমেই আমি 2026-27 অর্থ বছরে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বেশ দ্বিগুণ বরাদ্দ হয়েছে। এজন্য আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সরকার দলের সাংসদরা প্রায় বাজেট অনেক বড় বলে উচ্ছ্বাস প্রকাশ করে। তো আমি একটু বলে যেতে চাই যে মুদ্রাস্ফীতির তুলনায় কিন্তু এই বাজেট যথেষ্ট বড় নয়। মাননীয় স্পিকার, এই বাজেটের বিষয়ে কথা বলার আগে আমি একটু বলি যে আমাকে গতকালকে 2-3 জন মেয়ে ফোন করেছে, বলেছে যে আপু, আপনি তো সংসদে কথা বলবেন, আপনি একটু বলবেন যে সঞ্চয়পত্রের যে মুনাফা, এই মুনাফার উপর কর দ্বিগুণ ধরা হয়েছে। তো আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে একটু জানাতে চাই যে এই সঞ্চয়পত্রের সুবিধাভোগীদের মধ্যে আসলে অবসরপ্রাপ্ত প্রবীণ নারী, বিধবা, অসহায় নারী এবং নিম্নবিত্ত পরিবারের মানুষগুলো আসলে থাকে এবং এদের অনেকেই এই টাকা দিয়েই ফ্যামিলি চালায়। তো মাননীয় অর্থমন্ত্রী যদি এই বিষয়টিকে আবার পুনর্বিবেচনায় নেয় তাহলে এটা দেশের মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য ভালো হবে। মাননীয় স্পিকার, বাজেট কত বড় হলো, বাজেট কত বরাদ্দ হলো, তার চেয়েও বড় বিষয় হচ্ছে বাজেট কতটা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হলো। 2022-23 অর্থ বছরের দিকে যদি আমরা তাকাই, স্বাস্থ্য বাজেটের কথা যদি বলি, সেখানে বরাদ্দ ছিল 36,863 কোটি টাকা, কিন্তু ব্যয় হয়েছে মাত্র 22,521 কোটি টাকা। তার মানে 40% ব্যয় হয়নি। তো বড় বাজেট দিয়ে যদি আমরা ব্যয় না করতে পারি, বাস্তবায়ন না করতে পারি, তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। মাননীয় স্পিকার, পেশায় আমি একজন চিকিৎসক। আমি সরকার দলের মাননীয় সাংসদরা প্রায় বলেন যে আমরা শুধু সমালোচনার খাতিরে সমালোচনা করছি। তো আমি সমালোচনা করব না, আমি একটা প্রজেক্ট, একটা স্বাস্থ্য বিষয়ে একটা প্রস্তাবনা দিতে চাই, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের চিকিৎসকরা সীমিত সম্পদ, অপর্যাপ্ত সরঞ্জাম, ন্যূনতম সুযোগ সুবিধার মধ্যেও প্রতিদিন রোগীদেরকে চিকিৎসা দেয়। আপনি জানেন, আপনারা সবাই একটা এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছেন এবং সেই এলাকার হাসপাতালের কি অবস্থা এটা অ্যাজ এ হোল আমরা সবাই জানি, এবং হাসপাতালে ডাক্তারদের রুমের কি অবস্থা, তারা কিভাবে চিকিৎসা দেয়, কত কম সরঞ্জামের মধ্যে চিকিৎসা দেয়, এটা কিন্তু আমরা জানি। কিন্তু তারপরেও অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের চিকিৎসকরা প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে, তারা কর্মস্থলে প্রতিনিয়ত শারীরিক নিগ্রহের শিকার হচ্ছে। তা আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়কে একটু জানিয়ে রাখতে চাই বা আমি অনুরোধ করতে চাই যে তারা যেন এই যে চিকিৎসক সুরক্ষা আইন, যেটা নিয়ে অনেকবার কথা চলেছে, এটার ব্যাপারে আবারও একটু এটার ব্যাপারে বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন। মাননীয় স্পিকার, রাজনীতিতে যুক্ত হওয়ার আগে আমি পেশাগত জীবনের পাশাপাশি ফ্রি চিকিৎসা দিতাম গর্ভবতী নারীদের। তা আমি যখন রাজনীতিতে আসি তখন তারা আমাকে প্রশ্ন করেছে, আপু আপনি তো চলে যাচ্ছেন, আমি প্রায় 30,000 গর্ভবতীদের চিকিৎসা দিয়েছি, বিনামূল্যে পরামর্শ দিয়েছি, তা আপনি তো চলে যাচ্ছেন, এখন তো আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হব। তখন আমি তাদেরকে কথা দিয়ে এসেছিলাম এবং খুব বড় গলায় আমি কমেন্টও করতাম যে আমি যদি নীতি নির্ধারণী পর্যায়ে যাই বা আমি যদি সংসদে যাই, আমি এমন নীতি বাস্তবায়ন করব যেখানে বাংলাদেশের 30,000 নয় 30 লক্ষ মায়েরা নিরাপদে সন্তান প্রসব করতে পারবে। তো মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, খুব আবেগীয় বিষয় আমাদের নারীদের জন্য, বাংলাদেশে প্রতি বছর 3.5 থেকে 4,000 নারী সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। এর চেয়ে দুঃখজনক একটা দেশের জন্য কিছু হতে পারে না। মাননীয় স্পিকার, এই মারা যাওয়ার পিছনে একটা কিছু কারণ রয়েছে। তার মধ্যে দেখা যায় যে WHO যে নিয়ম, সে অনুযায়ী একজন নারীকে
8 বার অ্যান্টিনেটাল চেক আপ করার কথা। বাংলাদেশে মাত্র 5% নারী 8 বার চেক আপ নেয়, এবং 4 বার হলেও আমরা স্ট্যান্ডার্ড বলি বা ধরে নেই যে ওকে, সে 58% নারী এই 4 বারও নেয় না। এতে কি হয়? দুর্বল মানব সম্পদ তৈরি হয়। এই যে হামে এতগুলো শিশু মারা গেল, এদের সাথে কিন্তু এই যে গর্ভ অবস্থায় একটা অপুষ্টির একটা সম্পর্ক মাননীয় স্পিকার থেকে যায়। তো আমি আপনার মাধ্যমে আমি বরাবরই বলেছিলাম যে আমি এমন স্বাস্থ্যনীতি চাই, যেই স্বাস্থ্যনীতিতে একজন মা যখন প্রসব বেদনায় কাঁদবে, রাষ্ট্র তার হাত ধরবে। এবং পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা এই কাজটা করে। শ্রীলঙ্কা মাতৃমৃত্যুর হারকে ঈর্ষণীয় পর্যায়ে কমিয়ে এনেছে। সেই শ্রীলঙ্কার কাছাকাছি আমি একটা মাননীয় সদস্য, আপনার সময় শেষ, আমি আপনাকে আরো 3 মিনিট বাড়িয়ে দিলাম। স্পিক প্যাকেজ এটা চালু করার জন্য আমি এখানে স্বাস্থ্যমন্ত্রীও নেই, প্রতিমন্ত্রীও নেই, আমি বারবার খেয়াল করছিলাম, এবং আমি একজন বিরোধী দলের নারী সদস্য। আমার এই গুরুত্বপূর্ণ কথাটি, এবং এই খুবই গুরুত্বপূর্ণ এবং আবেগময় একটা জায়গা নারীদের জন্য, এই কথাটি আমার সংসদ যারা আছেন তারা নেবেন কিনা আমি এটা নিয়ে, তারা নাই, আমি তারপরেও বলছি। এবং এটা কিন্তু দেশের জন্য, এবং আমি রাজনীতিবিদ নই, আমি জুলাইয়ের পরে এসেছি এবং আমি মানুষের জন্য কাজ করতে চাই। এটা একটা বড় জায়গা। এটা যদি আমাদের মায়েদের জন্য এরকম বেনিফিট প্যাকেজ নেওয়া হয়, আমরা একটা সবল মানব সম্পদ তৈরি করতে পারবো। এর মধ্যে কি কি থাকবে মাননীয় স্পিকার? আমাদের মায়েরা মারা যায় মূলত হোম ডেলিভারি করার কারণে। 30 লাখ গর্ভবতীরা, প্রতি বছর আমাদের 30 লাখ গর্ভবতী মা হয়, এর মধ্যে 10 লাখ মা বাসায় ডেলিভারি করে, তারা হাসপাতালে আসতে চায় না। এই প্যাকেজের মধ্যে আমি হচ্ছে 8টি এনসি চেক আপ বা 4টি এনসি চেক আপ ন্যূনতম, এবং একটা পুষ্টির হচ্ছে প্যাকেজ, এবং প্রসব পরবর্তী সেবাটাও আমি নিশ্চিত করতে চাই। স্পিকার, আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, এই প্যাকেজের জন্য নতুন কোনো অর্থ বাস্তবায়নের দরকার নাই বা বরাদ্দের দরকার নাই। যেই বরাদ্দ প্রতি বছর ফেরত যায়, সেই বরাদ্দ দিয়ে আমরা বাংলাদেশের নারীদেরকে নিরাপদ প্রসব ব্যবস্থা করে দিতে পারি। এবার একটু ট্রেজারি বেঞ্চের দিকে একটু আপনার অনুমতি নিয়েই বলছি। স্পিকার, সরকার অনেক ভালো ভালো নারী বান্ধব প্রজেক্ট নিয়েছেন এবং আমি এটাকে সাধুবাদ জানাই, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে ওখানে 37 জন নারী আর এখানে আমরা 13 জন নারী, অথচ টিআর কাবিখার বরাদ্দে আমরা মাত্র 13 জন বঞ্চিত হলাম। স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে এবং বিনয়ের সাথে অথবা জনগণকে আমি জানাতে চাই, যেই সরকার তার সামনে চেয়ারে বসা নারীদের সাংবিধানিক অধিকার রক্ষা করে না, সমান চোখে দেখে না, সেই সরকার কিভাবে সারা বাংলাদেশের নারীদের অধিকার রক্ষা করবে? স্পিকার, বলতে চাই না, তারপরে বলতে হয়। এর মধ্যে বাংলাদেশে অনেক বড় বড় মিরাকল ঘটে গেছে, এবং আমাদের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর উপজেলায় যেই কাজ হয়েছে সেটা অন্যান্য। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট দিতে হবে। আমি আগেই বলেছি, আমরা সংরক্ষিত আসনের নারীরা, আমরা এখানকার সবচেয়ে স্নেহের, এবং আমাদের অধিকারও অনেক বেশি। প্রতিমন্ত্রীর আমি একটু বলে যাই। মাননীয় স্পিকার, 2 মিনিট এলাকা নিয়ে বলতে চাই। আপনার তো সময় শেষ হয়ে গেছে। আপনার বক্তব্য নিশ্চয়ই শুনেছেন সকলেই। আচ্ছা, লাস্ট 1 মিনিট। থ্যাংক ইউ। ঠিক আছে। স্পিকার, আমার এলাকা হচ্ছে কাঠালিয়া, আমার আসন হচ্ছে জালকাঠি 1, কাঠালিয়া উপজেলা, এখানে ওখানকার নির্বাচিত এমপিও আছেন। তো আমাদের সবারই একটা দাবি, কাঠালিয়া উপজেলার যে হাসপাতালটি, এটি হচ্ছে কাঠালিয়া উপজেলা থেকে 10 মাইল দূরে, এবং মাত্র 2টি ইউনিয়নের লোক যারা আছে তারা ওই স্বাস্থ্য কেন্দ্রের সুবিধা ভোগ করতে পারে, কিন্তু মেইন উপজেলায় কোনো হাসপাতাল নাই। আমি আপনার মাধ্যমে আমি এটা এই জায়গায় একটা হাসপাতাল নির্মাণের জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি আমাদের রাজাপুর উপজেলায়ও কোনো স্বাস্থ্যকেন্দ্রে কোনো সরঞ্জামাদি নাই। আমি এটাকে এই ব্যাপারে আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। ম্যাডাম স্পিকার, আমি 2 মিনিট চেয়েছিলাম। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। আজকে সংসদে প্রথম বক্তব্য। আর আপনি একটা কথা বলেছেন মাননীয় স্পিকার, যে এটা শাহবাগ না, আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি মাননীয় স্পিকার, এবং শাহবাগের সত্তা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।